প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, 121 জন থেকে 20 জনের শর্টলিস্ট, ইসি নিয়োগে সার্চ কমিটির বৈঠক। বাংলাদেশ প্রতিদিন, কারা আসছে নির্বাচন কমিশনে, সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় 20 জন, আওয়ামী লীগ ও বিএনপি সহ 25 দল 125 নাম প্রস্তাব করে। 8 ফেব্রুয়ারির মধ্যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা। মানব জমিন, ট্রাম্পের নীতি বিরোধিতা, অ্যাটর্নি জেনারেল বরখাস্ত। আমাদের সময়, টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স, সরেজমিন বিআরটিএ কার্যালয়ে। সকালের খবর, বছর জুড়ে উপেক্ষিত শহীদ মিনারে গাম্ভীর্য পবিত্রতা। যায় যায় দিন, সড়ক থেকে ওদের সরাবে কে। দৈনিক ইনকিলাব, 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভোরের কাগজ, কে হচ্ছেন সিইসি, আলোচনার কেন্দ্রে মঞ্জুর হোসেন ও ওয়াহিদুজ্জামান। আমাদের অর্থনীতি, বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দৈনিক দিনকাল, বড় দেশে পোশাক রফতানি কমেছে। দৈনিক সংগ্রাম, সার্চ কমিটির কাছে নামের তালিকা দিয়েছে 27 রাজনৈতিক দল। দৈনিক করতোয়া, ভাষার মাস শুরু, আমাদের শহীদ মিনার। দ্য ইন্ডিপেন্ডেন্ট, পার্টিজ সাবমিট 125 names for next election commission. The Bangladesh Today, Election Commission Search Committee shortlists 20 names. Our Time, plan resurrected to move Rohingya refugees to flooded island. Dhaka Tribune, search panel shortlists 20. আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটির সংবাদ, সেগুলো রয়েছে অন্যান্য সংবাদের সঙ্গে। তবে ভাষার মাস শুরু হয়েছে আজ 1 ফেব্রুয়ারি। আমরা ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা কাজ করে চলেছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি। ভাষার মাসের শুরুতে যদি আমরা সেই নিয়ে কথা বলি, একটি জাতির পরিচয়ের যতগুলো অনুষঙ্গ থাকে, এই ফেব্রুয়ারির সঙ্গে আমাদের সেই সব কয়টি অনুষঙ্গ সম্পৃক্ত। একটি জাতির ভাষা, একটি জাতির সংস্কৃতি, একটি জাতির সাহিত্য, একটি জাতির সামগ্রিক চেতনা বলতে যেটা বোঝায়, সবকিছুর অন্যতম অবলম্বন আমাদের ফেব্রুয়ারি, আমাদের 21শে ফেব্রুয়ারি। এই ভাষা প্রতিষ্ঠার জন্য যে মানুষগুলো নেতৃত্ব দিয়েছিলেন, যে মানুষগুলোকে বর্বর পাকিস্তানিরা গুলি করে হত্যা করেছিল, যে মানুষগুলো পরোক্ষভাবে এই আন্দোলনের প্রতি সমর্থন করেছিলেন, এই সমর্থনটা তো বাংলাদেশের প্রায় সব মানুষ। সুতরাং এই ভাষার দাবি বা ভাষাটিকে প্রতিষ্ঠা করার জন্য, ভাষা বাঙালির জাতীয় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যাতে সম্পৃক্ত থাকে, সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য একটা কঠিন সংগ্রাম আছে। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সাল, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারির কাছে, সেই ফেব্রুয়ারির আন্দোলনের নেতৃত্ব দানকারীদের কাছে, সেই ফেব্রুয়ারির আন্দোলনের যে কর্মী, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তাদের সবার কাছে বাঙালি জাতি সারা জীবন, বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে, বাংলা ভাষার জন্য সবসময় তাদের কাছে ঋণী থাকবে। এই কথাগুলো খুব সংক্ষেপে বলে পুরো বিষয়টি বোঝা খুব কঠিন, বোঝানো খুব কঠিন। এটি আমাদেরকে, আমরা একটা বাঙালি জাতি, সারা পৃথিবীতে আমাদের যে গর্বের যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান, আমরা ভাষার দাবিতে আন্দোলন করেছিলাম এবং আমরা সেটিকে প্রতিষ্ঠিত করেছি, তার জন্য বিনিময়ে আমরা রক্ত দিয়েছি। তার সেই জায়গাটিতে জাতিসংঘের উদ্যোগে যে আমাদের যে স্বীকৃতি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সারা পৃথিবীতে আমাদেরকে গর্বিত করে। আরেকটি বিষয়, এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাঙালি জাতির আত্মপরিচয়ের অন্যতম একটি অবলম্বন হয়ে উঠেছে আমাদের ফেব্রুয়ারির বইমেলা। এই বইমেলাটি শুধুমাত্র বাংলাদেশের লেখকদের লেখা বই, 3 থেকে 4 হাজার বই প্রতি বছর প্রকাশিত হয়।
এই প্রকাশনাকে কেন্দ্র করে একটা বড় শিল্প গড়ে উঠেছে। এর সঙ্গে লেখক, প্রকাশক, আরো অন্যান্য আনুষঙ্গিক কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং বাংলাদেশের বই প্রকাশনা মূলত নির্ভরশীল হয়ে পড়েছে এই ফেব্রুয়ারি কেন্দ্রিক। অর্থাৎ সবকিছু মিলিয়ে এটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এটি আমাদের সবার প্রত্যাশা। প্রতি বছরই মেলাটি সুষ্ঠুভাবেই হয়, ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটে তারপরেও। এখানে যে কথাটি বলতে চাই একটি জায়গায়, যে এই মেলা দেখাশোনা করা, আয়োজন করা, সব কাজগুলো করে বাংলা একাডেমি। এবারে সব ইতিবাচক দিকের সঙ্গে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার সঙ্গে একটি বিষয় কোনোভাবেই আমার বোধগম্য হচ্ছে না, যে কি বই প্রকাশিত হবে সেই বই যদি কারো মনে আঘাত দেয়, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে, ব্যঙ্গ করে বা এরকম কোনো বই যদি প্রকাশিত হয়, তাহলে সেটি দেখবেন কে, ব্যবস্থা নেবেন কে, এই দেখার দায়িত্ব বাংলা একাডেমির। বাংলা একাডেমি নিজেরা একটি কমিটি করে এই কাজটি করতে পারে। বাংলা একাডেমির যদি লোকবলের ঘাটতি থাকে, তাহলে বাংলা একাডেমি কি করতে পারে? তাহলে বাংলা একাডেমি বাইরে থেকে লোক হায়ার করতে পারে, হায়ার করে একটি কমিটি করতে পারে, নানা কিছু করতে পারে। কিন্তু বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেদিকে না গিয়ে এখন পর্যন্ত বাংলা একাডেমির যে বক্তব্য আমরা দেখছি এবং পুলিশ বাহিনীর যে বক্তব্য আমরা দেখছি, তাতে আমরা দেখছি যে কি বই প্রকাশিত হবে সেটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল কি দিল না সেটি দেখাশোনা করবে বা সেটি দেখবে এবং ব্যবস্থা নিবে পুলিশ। ব্যবস্থা পুলিশ নিবে। বাংলা একাডেমি যেটিকে শনাক্ত করবে, তারপরে যখন পুলিশকে বলবে, পুলিশ ব্যবস্থা নিবে তখন। এটাই রীতি হওয়ার কথা। কোন বইয়ের বিষয়বস্তু কি এটি পুলিশের বোঝার কথাও নয়। মনে আঘাত দিল কি দিল না এটি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না। পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, বা কর্তৃপক্ষ ঠিক করে দেয় কোনো কর্তৃপক্ষ বা কোনো কমিটি ঠিক করে দিবে যে কোন বইটি নিষিদ্ধ হবে, কোন বইটি মেলায় থাকতে পারবে কি পারবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু পুলিশ যদি উদ্যোগী হয়ে, পুলিশ যদি শনাক্ত করতে যায় যে বইয়ের বিষয়বস্তু কি, এটি বাংলাদেশের বাস্তবতায় এক নম্বর কথা পুলিশের সেই সক্ষমতা নাই, দ্বিতীয় নম্বর কথা পুলিশ যখন এই কাজটি করতে যাবে, এই আইনটির বা এই কাজটির অনেক অপব্যবহার হতে পারে, অপপ্রয়োগ হতে পারে, এক ধরনের ভীতি সঞ্চার হতে পারে। এখন বাংলা একাডেমি কোন নীতিতে, কোন আদর্শে, কোন বুদ্ধিতে পরিচালিত হচ্ছে, এই জায়গাগুলো বোধগম্য নয়। মেলার মাত্র শুরু হচ্ছে আজকে। আমি মনে করি এখনো এই জায়গাটিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষের পরিষ্কার করার সুযোগ আছে। বাংলা পুলিশ কর্তৃপক্ষ কথা বলবেন মেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। বইয়ের বিষয়বস্তু কি হবে সেটা নিয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিদিন বক্তব্য প্রত্যাশিত নয়। পুলিশকে যখন জানানো হবে, পুলিশ তখন ব্যবস্থা নেবে। প্রত্যাশা রাখি যে বাংলা একাডেমি যে বিতর্কটি তৈরি করেছে, তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিতর্কটি তারা অবিলম্বে কাটিয়ে উঠবেন বা কাটিয়ে ওঠার উদ্যোগ নেবেন, এটা প্রত্যাশা করি। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি হয়েছে, আমরা জানি। সেই সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো নাম জমা দেয়, মানে সম্ভাব্য কমিশনার হিসেবে তাদের প্রস্তাবিত নাম জমা দেওয়ার সময়সীমা ছিল গতকাল। আমরা দেখেছি 27টি রাজনৈতিক দল 121 জনের নাম জমা দিয়েছিলেন। তার মধ্যে থেকে 20টি নাম সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে এবং সেটি রাষ্ট্রপতির কাছে সামনে জমা দেওয়া হবে বলে বলা হয়েছে। তবে তার আগে আজ আরো কয়েকজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে আলোচনাও করবেন এই সার্চ কমিটির সদস্যরা। এখন এটার কয়েকটি দিক আলোচনা, যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত আইনটি আমরা করিনি, আমাদের রাজনৈতিক দলগুলো করেনি, সেই কারণে সার্চ কমিটি এবং সার্চ কমিটি যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাছাই করছে, এটা নিয়ে খুব বড় সমালোচনা আমি করতে চাই না, যদিও ব্যক্তিগতভাবে আমার কিছু কিছু পর্যবেক্ষণ আছে, সেটি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। এখন এই জায়গাটির কয়েকটি দিক। সার্চ কমিটি যাদেরকে খুঁজে বের করবেন, খুঁজে বের করলে যদি একেবারে সঠিক মানুষ, দল নিরপেক্ষ মানুষ, যোগ্য মানুষও বাছাই করে দেন, বাছাই করে দিলেই যে আমাদের রাজনীতিতে একটা সুস্থ অবস্থা ফিরে আসবে, সামগ্রিকভাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি তা নয়। কিন্তু সেটা না হলেও, সেটা যদি সব সমস্যার সমাধান নাও হয়, কিন্তু এই সার্চ কমিটির গ্রহণযোগ্যতা, এই সার্চ কমিটির প্রতি মানুষের শ্রদ্ধা, এই সার্চ কমিটির প্রতি মানুষের আস্থা, এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, বাংলাদেশে আমাদের যারা সম্মানিত মানুষ আছেন, আমাদের যারা শ্রদ্ধেয় মানুষ আছেন, অনেক মানুষ নিজেরা নিজেদের কৃতকর্মের দ্বারা শ্রদ্ধা হারিয়েছেন, বিশ্বাস হারিয়েছেন, আস্থা হারিয়েছেন। কিছু মানুষকে আমরা নানা কারণে তাদেরকে অসম্মান করেছি,
বিশ্বব্যাপী যে প্রশংসিত এরকম অনেক মানুষকে বা এরকম কোন মানুষকে আমরা অসম্মান করেছি, অশ্রদ্ধা করেছি, মিথ্যা অপবাদ দিয়ে তাদের চরিত্র হনন করেছি, এইটা আমরা করেছি। এখন এই সার্চ কমিটিতে যে 6 জনকে নিয়ে সার্চ কমিটি করা হয়েছে, এর মধ্যে সমাজের গ্রহণযোগ্য মানুষ আছেন, সবার গ্রহণযোগ্য একরকম না হলেও গ্রহণযোগ্য মানুষ আছেন। তো এই মানুষগুলোর প্রতি যাতে সাধারণ জনমানুষের আস্থাটা তৈরি হয়, আস্থাটা অটুট থাকে, মানুষ যেন এই কথা অন্তত বলতে পারেন যে না, এই সমাজে এখনো মানুষ আছেন যাদের হয়তো রাজনৈতিক একটি বিশ্বাস আছে, কিন্তু দলের প্রতি অনুগত না হয়ে দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তারা কাজ করতে পারেন। এরকম একটা আস্থা, এরকম একটা বিশ্বাস, এরকম একটা শ্রদ্ধা ফিরবে কি ফিরবে না, সেই ক্ষেত্রে এই সার্চ কমিটির বাছাইটি খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করতে চাইবো যে সার্চ কমিটি যে কাজটি করবেন তাতে সাধারণ জনমানুষের, আমি যে কথা বলছি আস্থা, আমি যে কথা বলছি শ্রদ্ধা, ভালোবাসা, এটি প্রতিষ্ঠিত হবে। এই জায়গাটিতে সার্চ কমিটি কাজ করবেন। এখন আপনার প্রশ্ন আসবে যে এই সার্চ কমিটি যে প্রক্রিয়াতে বাছাই করছেন 125 জন, সেই 125 জন থেকে 20 জন, এটাকে এখন কমিয়ে তারা 10 জনে আনবেন সম্ভবত, তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে। এখন এখানে বিষয়টি হচ্ছে যে এখন যদি এই যে নাম যারা দিলেন তাদের নাম থেকেই যদি বাছাই করে যদি নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়, যারা রাজনৈতিক দল করেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে যে নাম দেয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা তাদের পছন্দের ব্যক্তির নাম দিচ্ছেন। এখন সার্চ কমিটি যদি সেখান থেকেই নামগুলো নিয়ে যদি বাছাই করে যদি সার্চ কমিটি যদি নামের প্রস্তাবনা দেন, তাহলে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রতি সম্পৃক্ত বা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের লোকজনদের সেখানে দেয়া হলো। সার্চ কমিটির নিজস্ব তেমন কোনো কাজ এখানে করার থাকলো না। আবার আরেকটি বিতর্ক তৈরি হবে এই জায়গাটিতে, আমি জানি না এই বিতর্কের সমাধান কিভাবে হবে। বিতর্কটি তৈরি হবে এভাবে, ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে নাম দেয়া হয়েছে 5 জনের, বিএনপির পক্ষ থেকে নাম দেয়া হয়েছে 5 জনের। এখন আওয়ামী লীগ আর বিএনপি যেহেতু বড় দুটি দল, মূলত বীরত্ব এদের মধ্যে, এখন যদি দেখা যায় যে 5 জনের তালিকার থেকে 2 জন বিএনপি আওয়ামী লীগের থেকে নেওয়া হলো, 1 জন বিএনপি থেকে নেওয়া হলো, অথবা 3 জন বিএনপি থেকে নেওয়া হলো, 2 জন আওয়ামী লীগ থেকে নেওয়া হলো, অথবা আওয়ামী লীগ থেকে নিয়ে প্রধান বিচারপতি করা হলো, বিএনপি থেকে নিয়ে প্রধান বিচারপতি করা হলো না, 2 জনের তালিকা থেকে নিয়ে তো আর প্রধান বিচারপতি, অত্যন্ত দুঃখিত, প্রধান নির্বাচন কমিশনার করার কোনো সুযোগ নেই, করতে তো হবে 1 জনের তালিকা থেকে নাম নিয়ে, যদি এই তালিকার থেকে করা হয়। এই জায়গাগুলো নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হবে। তখন আবার প্রশ্ন উঠবে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সুতরাং আওয়ামী লীগের লোকজনদের নাম নিয়ে তালিকা করা হয়েছে। তো এই জায়গাগুলোর কোন প্রক্রিয়াতে সমাধান হবে আমি জানি না, তবে একটি বিষয় বুঝতে পারছি যে এই জায়গাটিতে বিতর্ক তৈরি হবে। এখানে আরেকটি বিষয় আছে, যে কথাটি বলা হচ্ছে সার্চ কমিটির পক্ষ থেকে, যে নামগুলো প্রকাশ করা হবে না, কে কোন নাম দিয়েছেন। যদিও এই মুহূর্তে আপনি আমি সবাই নামগুলো জানি, এখন নামগুলো আমরা বলতে পারছি না, তার কারণ অথেন্টিক কোন জায়গার থেকে আমরা এই জিনিসটি জানতে পারছি না, কিন্তু অনেক টেলিভিশনও তার কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে কিন্তু নামগুলো দেখাচ্ছে বা বলছে। তো এই জায়গাটিতে আমি মনে করি রাষ্ট্রপতির সঙ্গে যে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর, সেখানে যে আলোচনা হয়েছে পুরো আলোচনাটি প্রকাশ করা উচিত। কি আলোচনা হয়েছিল, কে কি বলেছিল, কে কার কথা বলেছিল, পুরো জিনিসটি প্রকাশ করা উচিত। বিশিষ্ট নাগরিকদের যে 12 জনের সাথে কথা বলেছেন এবং যে 4 জনের সাথে কথা বলবেন, তারা কে কি বলেছেন মোটামুটি ভাবে বাইরে এসে তারা কিছু ধারণা দিয়েছেন, তারপরেও তাদের পুরো জিনিসটা প্রকাশ করা উচিত। নাম যে নাম দিয়েছেন, এখানে বলা হচ্ছে নামগুলো রাজনৈতিক দলের পবিত্র আমানত, না, নামগুলো রাজনৈতিক দলের পবিত্র আমানত নয়। নামগুলো দেয়া হয়েছে এই সমাজের তারা মানুষ। এই একটি রাজনৈতিক দল যে নামগুলো দিয়েছে সেই নামগুলো এই 125 জনের নামই প্রকাশ করে দেওয়া উচিত, এবং কে কোন কাদের নাম দিয়েছেন সেটাও প্রকাশ করা উচিত। সেটা যদি প্রকাশ করা হয় তাহলে সাধারণ জনমানুষ, ওই যে বিশ্বাস, শ্রদ্ধা, যে আস্থার কথা বললাম, তাহলে তারা দেখতে পারবে যে কারা কোন ধরনের মানুষের নাম দিয়েছে। এই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলগুলোরও সাধারণ জনমানুষের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা বাড়বে অথবা গ্রহণযোগ্যতা কমবে, যে তারা কে কোন ধরনের মানুষের নাম দিয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নির্বাচন কমিশনটি গঠন হয় বা সার্চ কমিটি যদি খুঁজে বের করে, তাহলে আমার ধারণা যে তুলনামূলকভাবে বিতর্ক কম হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এক্ষেত্রে যদি আরো প্রকাশ করা উচিত এই কারণে যে এই তালিকার বাইরে থেকে যদি কয়েকজনকে বা 2-1 জনকে বা 1 জনকে নিয়ে যদি নির্বাচন কমিশনে সম্পৃক্ত করা হয়, বা ধরেন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ যদি এই সমস্ত তালিকার বাইরে থেকে কাউকে একজনকে করা হয়, সেটিও
সাধারণ মানুষের জানার অধিকার আছে যে রাজনৈতিক দলগুলো যে নাম দিল সেই নাম থেকেই বাছাই করা হলো, নাকি সার্চ কমিটি নিজেরা কাজ করে নিজেরা তাদের যোগ্যতা মেধা দক্ষতার পরিচয় দিয়ে তারা এমন একজন মানুষকে খুঁজে বের করলো যেই মানুষটি সত্যিকার অর্থেই যোগ্য, এই যোগ্য মানুষটিকে রাজনৈতিক দলগুলো নাম দেয় নাই। অর্থাৎ এই জায়গাটিতে মূল বক্তব্য যে এখন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সার্চ কমিটি কতটা দক্ষতার পরিচয় দিতে পারে তার সঙ্গে আমাদের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছু নির্ভর করছে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।